এদিকে সারা দেশে হঠাৎ করে শুরু হয়েছে নানান অস্থিরতা, চুরি ডাকাতি ধর্ষণ সহ নানান অপকর্মে জর্জরিত হয়ে গেছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতেই জাতিসংঘ দিল এক চরম সুসংবাদ। হঠাৎ করেই জাতিসংঘ থেকে শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করে পাঠানো হচ্ছে বাংলাদেশে। কপাল পড়ল ডক্টর ইউনূস এবং তার সমন্বয়কদের। কি হতে যাচ্ছে দর্শক, বিস্তারিত জানতে দেখতে থাকুন। ওয়াকারুজ্জামান পুরো খেলাটা ধরে ফেলেছে, আর এই ধরে ফেলার জন্য তিনি এখন মোহাম্মদ ইউনূসের পেছনে, যাকে বাংলায় বলে না একবার হাত ধুয়ে নেমে পড়া, সেই হাত ধুয়ে নেমে পড়েছে। সবার সব খেলা ফাঁস হয়ে গেছে, আর নতুন করে এই ইউনূস সাহেব আর কিছু খেলতে পারবে না। মার্চ মাসের মধ্যেই এই সরকারের পতন ঘটবে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি আর সাবেক থাকছে না, জাতিসংঘ তাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে ফেরাবে। খেলা বর্তমান শুরু হয়ে গেছে, দেখতে পারবেন ইনশাল্লাহ এই রহমতের মাসেই বড় ধরনের একটা ঘটনা ঘটবে। এখন কিন্তু ওয়াকারুজ্জামানের চরিত্র দেখবেন সম্পূর্ণ বদলে গেছে। বলেছিলেন না যে দুদিন সময় লাগবে, যে পরিকল্পনা তাকে দেওয়া হয়েছে সেটাকে মাটিতে বাস্তবায়ন করতে গেলে তার নিজস্ব একটা প্ল্যানিং থাকবে, সেই প্ল্যানটা তাকে করতে সময় দিতে হবে। দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অ্যাকশন একেবারে দৃশ্যমান হয়েছে। গত রাতে গভীর রাত পর্যন্ত সেনাবাহিনী ঢাকার বিভিন্ন রাস্তায় টহল দিয়েছে, বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে অভিনব কায়দায় চেক করেছে। তার মানে সেনাপ্রধানের কাছে একটা স্পেসিফিক মেসেজ রয়েছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে, আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং ছাত্র সমন্বয়কদের প্রতি জনসমর্থন যে প্রায় তলানিতে এসে থেমেছে, এ কথা চোখ বন্ধ করেই বলে দেওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল সিরিয়াত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। পিঠ বাঁচাবার চেষ্টা করছেন এখন, কিন্তু ওয়াকারুজ্জামান পুরো খেলাটা ধরে ফেলেছে, আর এই ধরে ফেলার জন্য তিনি এখন ওয়াকারুজ্জামান সাহেব এখন মোহাম্মদ ইউনূসের পেছনে, যাকে বাংলায় বলে না একবার হাত ধুয়ে নেমে পড়া, সেই হাত ধুয়ে নেমে পড়েছে। অত্যন্ত দুর্দিন চলে এসেছে মোহাম্মদ ইউনূসের কাছে। তার ওই ভালো মানুষই কথাবার্তা, একটা শিশু সুলভ, যেন কত খোলামেলা মানুষ, এর আড়ালে একটা অত্যন্ত ভয়ঙ্কর ধড়িবাজ, মিথ্যাবাদী, প্রতারক একটা চেহারা আছে। সেই চেহারাটা পুরো আজকে দেখে ফেলেছেন আমাদের ইউনূস সাহেব, এই ওয়াকারুজ্জামান সাহেব। সুতরাং ইউনূসের বিপদ ঘনিয়ে আসছে। আর ওদিকে তো আগেই বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার এসেছে, আর শেখ হাসিনার পতনের জন্য দায়ী ছিল যে বাইডেন সরকার। বাইডেন তার একের পর এক কীর্তি সেগুলো প্রকাশ হচ্ছে। এখন সারা পৃথিবী, এমনকি পশ্চিমী দুনিয়া পর্যন্ত জানছে, বুঝে গেছে যে এটা কোনো স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান ছিল না গত জুলাইয়ের, সেটা ছিল একান্তভাবেই একটা ষড়যন্ত্র। এবং যার পেছনে একটা বড় শক্তি হচ্ছে আমেরিকা, যে টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। সাথে পাকিস্তান আছে, কিছু পরিমাণে চীনও আছে, আবার ওদিকে তুর্কি ইত্যাদি, আর পশ্চিমা দেশগুলো তো সব রয়েছে। আজ এই পরিস্থিতিতে সেই জন্যই মনে হচ্ছে সবার সব খেলা ফাঁস হয়ে গেছে, আর নতুন করে এই ইউনূস সাহেব আর কিছু খেলতে পারবেন না। আমি বারবার করে একটা কথা বলি যে মার্চ মাসের মধ্যেই এই সরকারের পতন ঘটবে এবং তার জায়গায় একটি কেয়ারটেকার সরকার বা সামরিক অভ্যুত্থানের সরকার আসবে না। তার কারণ হচ্ছে সামরিক সরকার এখানে এলে তখন ওই দাবি উঠবে যে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনী তাদেরকে ছেড়ে দিতে হবে এবার, কারণ যেখানে গণতন্ত্র নেই যে দেশে, সে দেশে সেনা শান্তি বাহিনীতে থাকতে পারে না। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ইউনূস সরকারের পতন, একটি কেয়ারটেকার সরকার গঠন, ভারত থেকে শেখ হাসিনার বাংলাদেশে যাওয়া, আওয়ামী লীগকে সংগঠিত করা এবং এই বছরের শেষ দিকে নির্বাচনের ব্যবস্থা করা, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা। এই হচ্ছে সামনের গতিপথ, পরিষ্কার হয়ে যাচ্ছে ক্রমশ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি আর সাবেক থাকছে না, জাতিসংঘ তাকে কি প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে ফেরাবে।
জাতিসংঘ একে একে বা এক একটা তদন্ত বর্তমান চলমান বা চালাচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এই মার্চ মাসের ভিতরেই ভারত আসতেছে এবং আমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিংবা আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান নেন। একটা পর্যায়ে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী নিজ দায়িত্বে তাকে ভারত অবস্থান নিতে বাধ্য করে বা তাকে পৌঁছায় দেয়। যাই হোক, এখন আপনার এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীকে দায়িত্ব দেয় আমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিংবা কিভাবে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় আপনার ফেরানো যায় কিংবা ক্ষমতায় বসানো যায়। এটার সম্পূর্ণ দায়ভার কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু নরেন্দ্র মোদীকে দেয়। কিন্তু একে একে আপনার গভীর থেকে আরো গভীরের সত্যতা প্রকাশ্যে আসতেছে। এখন আসুন, আমি যে বললাম যে জাতিসংঘ আপনার শেখ হাসিনাকে পুনরায় আপনার প্রধানমন্ত্রী করেই ফেরাবে, আপনার জাতিসংঘ কিন্তু এই ডক্টর ইউনূসের কাছে একটা বার্তা পাঠায় যে আগস্ট মাসে যে পুলিশ গুলো হত্যা হয়েছে, আওয়ামী লীগের উপরে মব জাস্টিস হয়েছে, মব ক্লিন হয়েছে, বা যারা মারা গেছে প্রত্যেকটার ময়না তদন্ত এবং সব কিছু ডকুমেন্টস আপনার বা হিসাব নিকাশ কিন্তু চাইছে জাতিসংঘ। আর ডক্টর ইউনূসের প্রতি একের পর এক অহংকার কিন্তু বেড়েই চলছে মনে করে জাতিসংঘ থেকে। ডক্টর ইউনূস এখন দেখবেন গিরগিটি হয়ে গেছে, গিরগিটি। ওই যে বললাম প্রথম গিরগিটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে 11 জন আপনার ইন্ডিয়াতে 5 দিনের সফরে যাওয়া। বুঝেন আপনি এই সফরটা কেন যাচ্ছে, এই সফরটা কেন করতেছে? মানে কি, খেলা বর্তমান শুরু হয়ে গেছে। দেখতে পারবেন ইনশাল্লাহ এই রহমতের মাসেই বড় ধরনের একটা ঘটনা ঘটবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং ছাত্র সমন্বয়কদের প্রতি জনসমর্থন যে প্রায় তলানিতে এসে থেমেছে, এ কথা চোখ বন্ধ করেই বলে দেওয়া যেতে পারে। এবং একই সঙ্গে চারিদিকে তো বিষয়গুলো আলোচনা হচ্ছে এবং বড় মজার বিষয় হচ্ছে এ পর্যন্ত যতগুলো জরিপ পরিচালিত হচ্ছে তার প্রায় প্রত্যেকটিতেই এই ধরনের ফলাফল উঠে আসছে। সবশেষ বাংলাদেশ ইনোভেশন বাংলাদেশ নামে একটি গবেষণা সংস্থা, তারা 19শে ফেব্রুয়ারি থেকে মার্চের 3 তারিখ পর্যন্ত দেশের 64 জেলাতেই প্রায় 11,000 মানুষের উপরে এই জরিপটি পরিচালিত করেছে এবং সেটির ফলাফল 8 মার্চ রাজধানীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেইখানে যে ফলাফল উঠে এসেছে টেলিভিশন টক শোতে কিংবা চায়ের টেবিলে যে আলোচনাগুলো হচ্ছে মোটামুটি সেগুলোরই প্রতিফলন ঘটেছে। এবং এই জরিপে সংবিধান পরিবর্তন, সংস্কার, নির্বাচন কবে হতে পারে, বিএনপির জনপ্রিয়তা কেমন, ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি তার প্রতি মানুষের সমর্থন কেমন, তা মোটামুটি আমাদের বিভিন্ন আলোচনা যেগুলো প্রকাশ পাচ্ছে এই জরিপে মোটামুটি তেমনটি ফুটে উঠেছে। এখানে যেটি ফলাফলে বেরিয়ে এসেছে যে 59% মানুষ মনে করেন যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটি হওয়া উচিত, আর চলতি বছরের জুনের মধ্যে নির্বাচন হওয়া উচিত এমনটা মনে করছেন 31.6% মানুষ। আর 10.9% মানুষ মনে করেন ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া উচিত বা হতে পারে 2026-এর গিয়ে। বিএনপির জনপ্রিয়তা মোটামুটি এর মধ্য দিয়ে যাচাই করা যায় যে এই মুহূর্তে অনেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে কাকে ভোট দেবেন, যেহেতু ভোট তো এখনও, যদি ডিসেম্বরে ভোট হয়, যদি জাতির কপাল ভালো থাকে, তো এখনও নিশ্চয়ই 9 মাস বাকি রয়েছে, 9-10 মাস। সেই জায়গা থেকে এখনই যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে 41% মানুষ তারা বিএনপিকে ভোট দিতে চান, আর জামাত ইসলামীকে ভোট দিতে চান 31.6%। তৃতীয় অবস্থানে রয়েছে আওয়ামী লীগ 14%। এটির সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, কী ব্যাপার আওয়ামী লীগ 14% পাচ্ছে কেন, একটু খটকা লাগতেই পারে। তবে বিএনপি যে সবচেয়ে জনপ্রিয় দল এতে তো কোনো ভুল নেই। আর জামাতে ইসলামী 31.6% মানে জরিপের ফলাফল অনুযায়ী তারা এই সমর্থনটি পাচ্ছেন, এটিও বিতর্কের সৃষ্টি করতে পারে অনেকের মধ্যে। তার কারণ বিএনপি যদি 41.7% সমর্থন পেয়ে থাকে ভোটারদের, সেক্ষেত্রে জামাত 31.6% পাবে, আমার কাছে একটু অন্যরকম লাগছে। আমি প্রথমেই বলেছি মোটামুটি ধারণা, সাধারণ মানুষের যে ধারণা তাতে এতে প্রতিফলিত হয়েছে। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে সেটি এসেছে, এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদেরকে সমর্থন করছেন এই ভোটারদের 5.1% মাত্র। তারপরে নতুন দল হিসেবে কম না, আমরা বলতে পারি 5.1%। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে, আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামান 5ই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন সূচনা তৈরি করার সুযোগ করে দিয়েছিলেন।
তার সহযোগিতার মধ্য দিয়ে, তার হাতের মাধ্যমেই আমরা আমাদের ছাত্র জনতার এই বিজয়টাকে, সিপাহী ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করেছিলাম। আমি সে কারণে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমি আজকের কয়েকটি পয়েন্ট বললেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে জেনারেল ওয়াকারুজ্জামান 5 তারিখ থেকে টার্গেটের মূল লক্ষ্যবস্তুতে পৌঁছেছেন এবং কি তাদের হীন উদ্দেশ্য, কেন তারা এটা করছেন, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। প্রথমত হচ্ছে, বাংলাদেশের এই 5 তারিখের বিজয় হোক, এই বিজয়টা কোনোদিন পার্শ্ববর্তী দেশ ভারত সে মেনে নিতে পারেনি। তার বিশ্বাস ছিল না যে এ ধরনের একটি কর্মকাণ্ড হঠাৎ করে গড়ে উঠতে পারে, হঠাৎ করে ঘটে যেতে পারে। কিন্তু তিনি তার চোখের সামনে দেখতে হলো যে তার যাকে 16 বছর পর্যন্ত পেলে পুষে রেখেছে, যার কাছ থেকে বাংলাদেশের অর্থনীতি, বিভিন্ন ধরনের সকল সাহায্য সহযোগিতা ভারত নিয়েছে, সেই নেত্রীকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ফেলে দিয়েছে এবং বাংলাদেশের জনগণ কোনো অবস্থায় এই সরকারের পতন এককভাবে করতে পারতো না যদি সেনাবাহিনীর সহযোগিতা না থাকতো। তাহলে সেনাপ্রধানকে জেনারেল ওয়াকারুজ্জামান। কার সময় এই ঘটনাটি ঘটেছে? ওয়াকারুজ্জামানের সময় ঘটনাটি ঘটেছে। কতদিনের মাথায় ঘটেছে? সেনাপ্রধান নিয়োগ পাওয়ার সম্ভবত 44 দিনের মধ্যেই বাংলাদেশে এই ধরনের ঘটনা কার্যক্রম সংগঠিত হয়েছে। তাহলে ভারতের মূল টার্গেট ছিল জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকেই বিতর্কিত করা, কারণ তারা জানে শেখ হাসিনাকে ওয়াকারুজ্জামানের যে কোনো কলা কৌশলের কারণেই হাঁটতে হয়েছে, বিদায় নিতে হয়েছে। যদিও তিনি সেফ এক্সিট নিয়েছেন, কিন্তু তাকে যেতে হয়েছে। এই যাওয়াটাই তারা মানতে পারে নাই বিধায়ী কৌশলগত জায়গা থেকে ওয়াকারুজ্জামানকে বিতর্কিত করতে তারা পথ বেছে নিয়েছে। শুরুতেই আপনাদেরকে একটা পলিসি বলে রাখি, ভারতের একটা অন্যতম সুন্দরতম পরিস্থিতি পরিবেশ হলো এরকম যে তারা দুটো গ্রুপ রাখবে সবসময়। একটা গ্রুপ তাদের মানে যাকে তারা ধ্বংস করতে চায় তার পক্ষে লাগিয়ে দিবে, তাকে নিয়ে প্রচুর পরিমাণে তারা পজিটিভ নিউজ করাবে যে এই লোক ভালো, এই লোক যে কোনো সময় এটা করতে পারে, এই লোক বাংলাদেশের জনগণের পক্ষে, এই লোক ক্ষমতা নিয়ে নিবে, এই লোক বিপদ থেকে দেশকে রক্ষা করবে। এভাবে করে বিভিন্ন নিউজ পোর্টালে তাদের দেশীয় বিদেশি বিভিন্ন জায়গা থেকে তারা নিউজ করাবে। টকশোতে তারা ওই ব্যক্তির সম্পর্কে অতিরিক্ত আবেগ দেখাবে, প্রীতি দেখাবে। এটার মূল অর্থ হচ্ছে জনগণের কনসেপ্ট ওই ব্যক্তির দিকে ধাবিত করা, যাতে করে জনগণ মনে করে যে ভারত এত প্রশংসা করছে এই লোকের কারণটা কি, ভারত এত ভালোবাসছে এই লোকের কারণটা কি। এভাবে করে তার প্রশংসা একদিকে করতে থাকবে, অ্যাট দ্য সেম টাইম তার কিছু এজেন্সি নিয়োগ করা থাকবে। সেই এজেন্টের কাজ হবে এই যে প্রশংসা ভারত করলো, এই যে তাকে নিয়ে এত কিছু বললো, এই বলার বিপরীতে গিয়ে তারা আবার ওটার উপরে ভিত্তি করে আপনাকে আমাকে শিক্ষা দান করবে যে এত প্রশংসা ভারত করছে, এত কিছু ভারত করছে। এই জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সম্পর্কের মূল সূতিকাগার হচ্ছে ভারতের, শেখ হাসিনার, আওয়ামী লীগের। এর পারপাস সাফ করার জন্যই তিনি বসেছেন, অতএব আমাদেরকে সাবধান হতে হবে। তাহলে কি কাজটা করলো? আপনার জনগণের কাছে তার গ্রাউন্ড তৈরি করে দিয়ে আবার তারই নিয়োগপ্রাপ্ত কোনো এক এজেন্ট দিয়ে সমালোচনা করানোর মতো পরিস্থিতি তৈরি করে দিয়ে মূলত তারা তাদের অ্যাচিভমেন্ট গোল করতে চায়। সেটা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি, বাংলাদেশকে বিভাজনের রাজনীতি তৈরি করা, নিরাপত্তাহীনতায় ফেলে দেয়া এবং এর মধ্য থেকে যদি কোনো কিছু আউটকাম বের হয়ে আসে, ধরেন আপনি প্রচুর পরিমাণে একজনকে গালিগালাজ করবেন, বিরক্ত করবেন, একটা সময় সে বাধ্য হয়ে একটা কিছু করলো, সেটা তাদের এক ধরনের চিন্তা। কিছু সে করলো না, নীরব হয়ে গেল, অস্থিরতার কারণে, তার এই আপনাদের এই পুশের কারণে তিনি হয়তো যেভাবে শক্তভাবে স্বাধীনভাবে সুন্দরভাবে দেশ চালাতে চাচ্ছিলেন সেটা না করে হয়তো চুপচাপ থাকলেন, তাতেও তাদের লাভ। একে আপনি অ্যাগ্রেসিভ হয়ে ক্ষমতা নিলেন, তাতেও লাভ। আপনি অ্যাগ্রেসিভ না হয়ে দুর্বল থাকলেন, তাতেও লাভ, কারণ আইন শৃঙ্খলা খারাপ হয়ে যাবে, দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আর আপনি এর মাঝ বরাবর কোনো কিছু থেকে থাকেন, তাতেও তাদের লাভ। মূল কাহিনীটাই হচ্ছে তারা যখন কোনো কিছু খুঁজে পায় না, তখন তারা পরিকল্পিত উপায়ে এই ধরনের কার্যক্রম শুরু করে। আমি স্পষ্ট করে বলি, আমি কখনো সমালোচনা পছন্দ করি না ব্যক্তি বিশেষের, কিন্তু আমি কিছু কথা যদি কখনো না বলি তখন আমার দায়বদ্ধতা থেকে যায় যে আমি কি উপলব্ধি করছি সেটা আদতে আমার ফ্যান ফলোয়ার্সদেরকে উপলব্ধি করাতে পারছি কিনা। বাংলাদেশ একটা কঠিন পরিস্থিতির মধ্য থেকে গিয়েছে, 16টি বছরে এই দেশটাকে ধ্বংস করেছে। 16 বছরে নিজের কাছে প্রশ্ন করুন যে 16 বছরে বাংলাদেশের সেনাবাহিনীর বহু মানুষ দায়িত্বে এসেছে, একটা মানুষ কি আমাদের পাশে দাঁড়িয়েছে? কই? আমাদের এই সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন আল জাজিরা থেকে শুরু করে বড় বড় নিউজ পোর্টালে রিপোর্ট হয়েছিল। কই? আমরা তো তাদের কোনো সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব কিংবা কোনো রাজনৈতিক বিপ্লব সাধিত করতে পারি নাই। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব নিয়োগ পাওয়ার 44 দিনের মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা ছিল আমাদের জন্য এক ধরনের বারাকা, রহমত, বরকত। তিনি যদি না দাঁড়াতেন, এবং শেখ হাসিনা সেটাই চেয়েছিলেন যে লক্ষ মানুষকেও যদি হত্যা করা যায় তারপরেও ক্ষমতা আঁকড়ে ধরবে, এটা ছিল তার পরিকল্পনা। কিন্তু সেটা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব করতে দেননি। একজন জেনারেল, একজন সেনাপ্রধান কোন তরিকায় তিনি আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, নিশ্চয়ই সেটা স্বাভাবিক রাজনীতিবিদের ভাষার মতো, আমাদের স্টাইলের মতো কোনো তরিকা হবে না। তিনি তার চাকরি, অবস্থান, বাহিনী, দেশ বিদেশ সকল শক্তিগুলোর কথা মাথায় বিবেচনা রেখেই যখন তিনি প্রয়োজন বোধ করবেন এবং দেশপ্রেমী উজ্জীবিত হয়ে মানুষের জন্য কাজ করার চিন্তা করবেন, তখন তিনি কৌশল অবলম্বন করেই আমাদের পাশে দাঁড়াবেন। আমি মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান সেই কাজটিই করেছেন। কিন্তু 5 তারিখে এই কাজটি করার পরে ভারতের মাথা নষ্ট হয়ে গিয়েছে। সেজন্য একটি গ্রুপকে পরিকল্পিত উপায়ে নামানো হয়েছে। ডক্টর মোহাম্মদ বুইরা খাটাস, তার মতো লোক দিয়ে কাজ হবে না।
তখন যখন তাদেরকে দিয়ে কিছু করতে পারলো না, তখন আবার নতুন করে উপদেষ্টাদের কিছু প্রশংসা করা শুরু হলো, নতুনদের কিছু প্রশংসা করা শুরু হলো, আবার প্রথম দিকে নতুনদেরকে বাস দেওয়া শুরু হলো, প্রথম দিকে নতুনদেরকে একেবারে ধোলাই দিয়ে শেষ করে দেওয়া হলো। এক বাক্যে বিতর্কের প্রত্যেকটা স্টেজ কিন্তু তারা পরিকল্পিতভাবে ভারত এই জায়গায় মাঠে ময়দানে নেমে সফলতার দ্বারপ্রান্তে যাওয়ার জন্য ট্রাই করছে। কখনো তারা উপদেষ্টাদের সমালোচনা করার মাধ্যমে বিতর্ক সৃষ্টি করছে, কখনো তারা আমাদের ভিতরে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব ছাড়াই কোনো ব্যক্তি বিশেষের নেতৃত্বে হাঙ্গা আমাদের ভিতরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আবার আমার দেশে বাংলাদেশের যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে বিতর্কিতর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে সরকারের মধ্যে ছাত্রদের যারা নেতৃত্বে আছে তাদেরকে একটু পুশ পাম্পিং দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আবার তাদেরও সমালোচনা করা হয়েছে। আবার বাংলাদেশের হঠাৎ করে জামাতের পক্ষে কিংবা বিপক্ষে, হঠাৎ করে বিএনপির পক্ষে কিংবা বিপক্ষে এই ধরনের বিভিন্ন বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আমার এই জাতিটাকে আজকের এক কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যদি এখনই সাবধান না হন তাহলে আপনাদের আপন বলতে কেউ থাকবে না। বিশৃঙ্খলতা দিয়ে কোনো উন্নয়ন হয় না। এই জাতিকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে একটি সুন্দরতম জায়গায় পৌঁছতে হবে, আর সেই পৌঁছার জন্য মন্দের ভালো যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিবেচনায় আমাদেরকে আগিয়ে যেতে হবে। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকলে এরকম ফান চলা করতে সবার রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।